আনিশা মুখ উঁচু করে তাকাতেই অর্কের হাতে থাকা জগের পানি হাত ফসকে আনিশার উপর পড়ে গেল। এমন ঠান্ডা এক সময়ে মাথার উপরে এমন ঠান্ডা পানি পড়ায় আনিশা চিৎকার দিয়ে ওঠে। আনিশার চিৎকারে অর্ক ভরকে যায়। আনিশার চিল্লানো শুনে শ্রাবণ পিছু ঘুরে ভেজা আনিশাকে দেখে হতভম্ব হয়ে যায়। এই সন্ধ্যায় এমন ভেজা কেন মেয়েটা? শ্রাবণ কিছু বলতে যাবে তখনই খেয়াল করে অর্কের হাতে জগ আর অর্কের দিকে। আনিশার আগে ঠান্ডায় জোরে একটা অর্ককে ধাক্কা দিয়ে বড় বড় পা ফেলে রুমে চলে যায়। সে জানে আর 1 মিনিট বেশি দাঁড়ালে শ্রাবণ ভাই তাকে ধমকাবেন। আর আনিশার কোনো মুড নেই ভর সন্ধ্যায় বকা খাওয়ার। তবে অর্কের উপর খুব রেগে গেল যদি শ্রাবণ ওখানে না থাকতো, তাহলে অর্কর মাথা ফাটিয়ে দিত আনিশা ওই জগ দিয়ে। আনিশা রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে একটা বদবুদ্ধি আটলো। অর্ককে জ্বালানোর নতুন একটা দিনের সূচনা হয়েছে ধরণীতে। আজ ফারুক তালুকদার ও আনিস বাড়িতে ফিরবে। বাড়ির 2 কর্ত্রী রান্নায় ব্যস্ত। ঘড়ির কাঁটায় সকাল 11টা। আনিতা রান্না করছে আর সুমনা হাতে হাতে কাজ করে সব এগিয়ে দিচ্ছে। সাথে অহনা মেয়েটাকে নিয়ে কয়েকটা কথা বলছে। হঠাৎ রান্না করতে করতে আনিতা বলে উঠে, ছোট শুনছিস? আপা বলো। আজ তোর ভাই আনিসরা বাড়িতে আসার পর কি হতে পারে আন্দাজ করতে পারছিস? আপা, আমার তো ওই ছোট্ট সারাকে নিয়ে চিন্তা হচ্ছে। মেয়েটা এখনো ছোট। আমারও তো মেয়েটাকে আপন মনে হয় খুব, কিন্তু এর পর কি হবে? আপা, অহনা তো ওরকে নিয়ে যেতে চায়। ও তো সংসার করতে আসে নাই। তোর ভাইরে দেখেছিস তো ওরকে কত যত্ন করে, আর ওরকে কিভাবে দিয়ে দিবে। কিন্তু সারা। আনিতা বেগমের মুখে আধার নেমে আসে। সে জানে না সামনে কি আছে। মেয়েটার প্রতি তার বড্ড মায়া। তবে আজ যখন বাড়ির কর্তারা বাড়ি ফিরবে তখন কোনো সিদ্ধান্ত নেবে ভেবে পায় না আনিতা। আনিতাকে কিছু বলতে না দেখে সুমনা আর কথা বাড়ায় না। তারও মনের মধ্যে কু ডাকছে, কিছুই ভালো লাগছে না। আনিশা কোচিংয়ে গেছে, ফাতিহা ওর সাথে গেছে। শ্রাবণ এখনো জেগে, চোখ লাল টকটকে। সারা রাত না ঘুমিয়ে বেলকনিতে সিগারেটের ধোঁয়া উড়িয়েছিল সে। মনে বিষাদ। শুভ্রর ওপর তার খুব রাগ হচ্ছে আবারও। তার প্রিয় জিনিসগুলোই কেন শেষ পর্যন্ত শুভ্রর হয়ে যায়। এই যে অহনাকে সে রাগ করিয়ে অভিমানের বসে ছেড়েছিল, আর শুভ্রও ছিল রাগের কারণ। শ্রাবণ ভাবতে থাকে তার আর অহনার ভালোবাসার গল্পের সেই দিনগুলো। ফ্ল্যাশব্যাক। শুভ্র আর অহনা খুব ভালো বন্ধু ছিল। একদিন শ্রাবণের সাথেও অহনার বন্ধুত্ব সৃষ্টি হয়। শুভ্র জানত অহনা শুভ্রর বেস্ট ফ্রেন্ড থাকলেও শ্রাবণের সাথে প্রণয়ে জড়িয়ে পড়ে। শুভ্রকে গপ্ন করেই এক সময় এই ভালোবাসা এতটাই গভীর হয়ে যে শ্রাবণ আর অহনা বিয়ের স্বপ্ন দেখে ফেলে। শ্রাবণ নিজের মায়ের সাথে কথা বললে মিসেস মনিরা কিছুদিন অপেক্ষা করতে বললেন। তখন সবে মাত্র চাকরিতে জয়েন করছে, ভালো বেতনও ছিল। অহনা যেহেতু ঢাকায় হোস্টেলে থাকতো তাই আর পড়াশোনা করতো, তাই অহনার সাথে বেশি একটা কথা হতো না। শ্রাবণ অহনার প্রতি এতই মগ্ন ছিল যে এক সময় অহনাকে কাজী অফিস থেকে বিয়ে করে নেয় সবার গোপনেই, এমনকি শুভ্রও জানত না। শ্রাবণ নিজের ও অহনার জন্য ভাড়া বাসা ঠিক করে সেখানে থাকতে শুরু করে। সপ্তাহে 5 দিন অফিস আর 2 দিন ঢাকায় এসে নিজের প্রিয়তমার সান্নিধ্য পাওয়া, এটাই নেশা হয়ে যায় শ্রাবণের কাছে। খুব ভালোই চলছিল তাদের সংসার। হুট করে এলোমেলো হয়ে গেল সব।
সে আর সিলেট থেকে ফিরল না তার সেই ছোট্ট সংসারে, এমনকি ফোন করেও খোঁজ নিতে ইচ্ছে করেনি। তার সেই ফেলে রেখে আসা বউটার কি অবস্থা, কেমন আছে সে। কিছুদিন পর ডিভোর্স পাঠিয়ে দেয় সে। আর তার কয়েক মাস পরে জানতে পারে অহনা শুভ্রকে বিয়ে করেছে আর অহনা প্রেগনেন্ট। সেখান থেকেই শ্রাবণের রাগ জন্মের শুভ্রের উপর। সেখানে বউটা তার আর সন্তানরা তার থাকতো, সেখানে দুজনই শুভ্রর। এগুলো ভেবেই বেশি রাগ উঠত শ্রাবণের। হঠাৎ দরজা খোলার শব্দে শ্রাবণ বাস্তবে ফিরে আসে। তাড়াহুড়ো চোখের ওপর হাত দেয়, ঘুমের ভান ধরে, চোখ জোড়া তার ভেজা। অহনা চুপি চুপি শ্রাবণের রুমে ঢুকে দরজার কোণে থেকে শ্রাবণের লম্বা হয়ে শুয়ে থাকতে দেখে খুব রাগ হয় তার। শ্রাবণকে দেখলেই রাগ হয়, তবুও মনটা অনেক খুশ ছিল তাকে আজ আসা পর্যন্ত অরুকে কোলে তুলতে পারল না। আচ্ছা, শ্রাবণকে অরুকে কোলে নেয় অহনা আপন মনে ভাবে। শ্রাবণের দিকে ভালো করে লক্ষ্য করে দেখে চুল দাড়িগুলো বড় হয়ে গেছে, কাটে নাই মনে হয়, আগের চেয়ে রোগা হয়ে গেছে। অহনা যেভাবে এসেছিল সেভাবে বেরিয়ে যায় দরজা থেকে। অহনা চলে যেতেই শ্রাবণ চোখের ওপর থেকে হাত সরায়। সে চোখে না দেখলেও বুঝে যায় কে এসেছিল। এই রুমে একজন পারমিশন ছাড়া ঢুকে না, তবে আজ সে নয়, আজ অহনা এসেছে। কিন্তু কেন? শ্রাবণের হার্টবিট দ্রুত চলতে থাকে। অহনা ধীরে নিচে চলে এসে নিজের রুমে চলে আসে। খুব একঘেয়ে লাগছে তার, সবাই চুপচাপ, কেমন যেন। সারা রুমে শুয়ে আছে, বা হাতটা ব্যথা, ধীরে ধীরে উঠে বসে। সারাকে কেমন বিশ্বস্ত লাগছে, চোখগুলো ফুলো ফুলো, ফর্সা মুখটা ফ্যাকাশে, চুলগুলো এলোমেলো। সারা আশেপাশে তাকিয়ে দেখে রুম ফাঁকা, বাইরে আলো পর্দা ভেদ করে রুমে ঢোকার ব্যথার চেষ্টা চালাচ্ছে। সারা ডান হাত দিয়ে চুলগুলো ক্লিপ দিয়ে আটকে নেয়, বাম হাতে তাকিয়ে দেখে টেপ মারা, বুঝে যায় এখানে স্যালাইন দেয়া ছিল, তাই ব্যথা হয়েছে। উঠে দাঁড়িয়ে টলটে ফ্রেশ হয়ে এসে বসে বিছানার পাশে প্লেটে খাবার ডেকে রাখা, উপরে একটা সবুজ চিরকুট। সারা বড় একটা হামি তুলে চিরকুট হাতে তুলে নেয়, চোখ বুলালে মুচকে হাসি ফুটে ওঠে মুখে। চিঠিতে লেখা, পিচ্ছি পাখি গুড মর্নিং, ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও, সম্পূর্ণ খাবার শেষ করবা, নয়তো আমি কিন্তু খুব রাগ করব। আজ একটু জরুরি কাজ আছে, তাই আমি আর অর্ক বেরিয়েছি। তোমার কোথাও যাওয়ার দরকার নেই, আমি না আসা অবধি দরজা খুলবা না। যেই ডাকুক আল্লাহ হাফেজ, এইটুকু পড়েই সারার খুব ভালো লাগে। মানুষটা তাকে নিয়ে কত ভাবে, কতটা ভালোবাসলে এভাবে ভাবতে পারে। একটা মানুষ আর একটা মানুষকে নিয়ে সারা ভেবে পায় না। সারা খাবারের প্লেটটা হাতে নিয়েও খাওয়া শুরু করে, রুটি, আলু ভাজি, ডিম ভাজি, সিদ্ধ ডিম আর এক গ্লাস দুধ। সারা জানে সিদ্ধ ডিম আর দুধ শুভ্র দিতে বলেছে, তবে সারা তো দুধ খায় না, সেটাও জানে না। ওই লোকটা সারা হাসে কি করে জানবে, সে তো কখনোই বলেনি। সারা খাওয়া শুরু করে। হসপিটালের করিডোরে বসে আছে শুভ্র আর অর্ক যদিও বেজায় বিরক্ত, কারণ সে জানেও না কি জন্য এসেছে। কোনো কারণ ছাড়াই পুরো 1 ঘন্টা যাবৎ বসে আছে। শুভ্রকে কিছু জিজ্ঞাসা করলেও বলছে না। শুভ্র কানে হেডফোন গুঁজে দিয়েছে। তার কৌতূহল দূর করতে সে আজ ডিএনএ রিপোর্ট করাতে এনেছে। যদিও অর্ককে এখন বলে দিলে অর্ক চুপচাপ বসে থাকবে, তবে শুভ্র চায় সারপ্রাইজ দিতে। শুভ্রকে এমন ভাবলেশীন বসে থাকতে দেখে অর্ক কিছু বলতে উদ্যত হতেই একজন লোক এসে শুভ্রর হাতে রিপোর্ট দিয়ে যায়।
অর্ক রিপোর্ট দেখে বুক কুঁচকায়। শুভ্র রিপোর্ট খুলে পড়া শুরু করে। বেশ কিছুক্ষণ পর অর্কের জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে শুভ্র বিরস মুখে উঠে দাঁড়িয়ে অর্ককেও টেনে তুলে হাঁটা শুরু করে বলে, ফাও কষ্ট করলাম আজাইরা, টাইম নষ্ট আগেই বোহা উচিত ছিল আমার। অর্ক এমনিতেই বিরক্ত, শুভ্র এই কথাই আরও বিরক্ত হয়ে বলে ওঠে, কি হয়েছে বলবি তো ইয়ার। শুভ্র বিরস কণ্ঠে বলে ওঠে, গল্প 4 বছরের চুক্তির মা।